হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভ্লগ। ব্যাপারটা হচ্ছে আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকমভাবে শুরু হতে চলেছে। তো সেটা দেখতেই পাচ্ছেন, প্রত্যেক দিন আমি আমার মুখ দিয়ে শুরু করি। আজকে কিন্তু বাইক নিয়ে রাস্তায় বেরিয়ে শুরু করেছি, কারণ আজকে একটু লেট হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে এটাই। তো স্নেহাশিস সকাল সকাল আমাকে ফোন করে বললো একটু আমার সাথে অফিসে চল, প্রিয়ঙ্করের রিপোর্টটা আমার কাছে রয়ে গেছে, ওটা একটু নিয়ে আসবি। কিন্তু সত্যি কথা বলতে আমার একদমই সময় ছিল না ওটা আনার জন্য। আমাকে যদি আগের দিন বলতো না, তাহলে আমি যেতে পারতাম, কিন্তু এই মুহূর্তে তো আমি যেতে পারবো না, কারণ আমি এখন আঁকাতে যাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এরপর সিন্দুক দেখতে যাওয়ার কথা আছে। তো বাবাকে সেটা বলেছিলাম, বাবাই আমাকে বলেছিল, কিন্তু সেটা ক্যান্সেল হয়েছে। তাই ভাবলাম তাহলে আঁকাতেই চলে যাই। আর স্নেহাশিসের ওখানে তো আর যাওয়া হলো না। তো স্নেহাশিস আমাকে বললো তাহলে ব্যাগ কাজ কর, তো চিন্তা করার কোনো কারণ নেই, আমি অফিসে যাই, ওখান থেকে কুরিয়ার করে পাঠিয়ে দেবো একদম ডাইরেক্ট হসপিটালে। তোরা যখন হসপিটালে একসাথে আসবি তখন একেবারে ওখান থেকে কালেক্ট করে নিবি। তো আমরা ভাবলাম তাহলে ভালোই হয়, কিন্তু প্রিয়ঙ্করের আবার এই ব্যাপারটায় ভরসা হচ্ছিল না, যদি বাই চান্স টাইম মতো না আসে। তো সেই কারণেই প্রিয়ঙ্কর আবার আমাকে বলছিল প্লিজ একটু যা গেলে ভালো হয়, যদি একটু সকাল সকালও হয়ে গেলাম, দেখ কোনো চিন্তা করার কোনো কারণ নেই, চলে আসবে, আমরা টাইম মতন হসপিটালে পৌঁছাতে পারলেই হলো। এখন এতক্ষণ গল্প করতে করতে চলে এসেছি, এটা হচ্ছে সুভাষগ্রাম রেল গেট, যেটাকে মামুনি গেটও বলে। তো এই জায়গাটায় আগে এতটা জ্যাম ছিল না, থাকতো না আর কি, এখন এতটা জ্যাম হয়। আর রাস্তাটাও বড্ড খারাপ হয়ে গেছিলো ইদানিং। আমি তো মামার বাড়িতে গেলাম দুদিন, তো এসে দেখছি রাস্তাটা ঠিক করেছে। যাই হোক, একদিকে ভালোই হয়েছে, নয়তো এখান থেকে গাড়ি একদমই ওঠানামা করতে পারতো না, খুবই অসুবিধা হতো। আমার নিজের গাড়ি প্রায় 3-4 বার আটকে গেছে, সত্যি খুবই অসুবিধা। আর আজ আমার গাড়ির যা হাল, একদম ধুলো পড়ে, আমার নিজের কষ্ট লাগছে দেখে আমার গাড়িটাকে। একদিন পরিষ্কার করতেই হবে, আজকে সোমবার, ভাবছিলাম আজকে পরিষ্কার করব, কিন্তু আজকে মেবি আর সময় হয়ে উঠবে না। তো সকালবেলা মামা আমাকে ফোন করে আমাকে বলল যে বাড়িতে এখন কি খাবো না খাবো, সকালবেলা 10টা-10:30 বেজে গেছে, কিছু রান্নাবান্না এখনও হয়নি, যদি পারিস কিছু খাবার দাবার নিয়ে আয়। আমি ভাবলাম তাহলে থাবড়া রুটি নিয়ে যাই, যেটাকে পেটাই পরোটা বলে। তো ও বললো না, সকাল সকাল আর পেটাই পরোটা খাওয়ার আমার তেমন একটা ইচ্ছা নেই, তো যদি পারিস ধোকলা থাকলে বা ধোকলা পেলে আমাকে একটু নিয়ে আসিস ওটা আমার জন্য। তো আমি বললাম ঠিক আছে, আমি চেষ্টা করে দেখব, যদি 2-3টে দোকানে দেখি, যদি পাই তো নিয়ে যাব। তো সেই জন্যই এখন যাচ্ছি, যদি ধোকলা পাই নেব, নিয়ে চলে যাব। সবচেয়ে বড় কথা হচ্ছে পরোটা খাবে না বলেছে, কারণ 2 দিন মাংস টাংস খেয়েছে, একটু রিচ খাবার হয়েছে, সেই জন্য পরোটা খাবে না বলেছে। তো যাই হোক, এই রাজপুর এলাকায় এতটা জ্যাম থাকে, ওটা 12 মাস জ্যাম, এমন নয় যে কোনো একটা নির্দিষ্ট টাইমে জ্যাম থাকে। আর এখানকার রাস্তাটা খুঁড়ে একদম অবস্থা খারাপ করে দিয়েছে। এইদিকে একবার খোঁড়ে, ওদিকে একবার খোঁড়ে, এদিকে পাইপ বসায়, ওদিকে পাইপ বসায়, এই করে করে রাস্তাটার পুরো 12টা বাজিয়ে দেয়। একবার রাস্তাটা সুন্দর করে তৈরি হয়, তারপর আবার রাস্তাটাকে খারাপ করে, কেন করে এগুলো আমি বুঝে পাই না। তো আমি আপাতত চলে এসেছি অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডার, এইখান থেকেই আমি মিষ্টিগুলো নিই। আর এখানকার মিষ্টিগুলো সত্যি খুব ভালো, আমি রিকমেন্ড করবো যে এখান থেকে মিষ্টিগুলো নেওয়ার জন্য। আমার তো ভালো লাগে বেশ খেতে। তো যাই হোক, ঢুকে দেখি এখন আছে কি না আদৌ ধোকলা। আচ্ছা, ধোকলা আছে, ধোকলা আছে। তো দুর্ভাগ্যবশত ধোকলা তো পেলাম না। আর আরেকটা জিনিস আমাকে আনতে বলেছিল, সেটা হচ্ছে বাড়িতে পুজো দেবে, তো সেই জন্য আমাকে একটু গাঁদা ফুল আনতে বলেছিল, সেটাই এবার দেখি কোথায় পাই। ব্যাপারটা হচ্ছে ফুল তো অনেক জায়গাতেই পেয়েছিলাম, কিন্তু আমার কাছে ক্যাশ ছিল না। সেই কারণে কোনো জায়গাতে, যেসব জায়গাগুলোতে আমি যাচ্ছিলাম ফুল নেওয়ার জন্য, ওদের কারোর কাছে কিউআর কোড নেই। তো এইখানেই একটা দোকানে কিউআর কোড ছিল, তো কপাল করে আমি এই ফুলটা পেয়ে গেছি। আমি এই যে মিক্স ফুলটা নিয়েছি, লাল হলুদ আর কমলা একসাথে মেলানো। তো এই ফুলটাই ভালো লাগে, শুধু হলুদটা বা শুধু কমলাটা আমার ভালো লাগে না, তো সেই জন্যে আমি ওটা নিলাম। তো পেমেন্টেও প্রবলেম হচ্ছিলো, তো কি আর করব, সব দিক থেকেই সমস্যা হয় যখন হয় আর কি। তো যাই হোক, পেমেন্ট করলাম, করে এবার যাব। ব্যাপারটা হচ্ছে 2 দিন ধরে দেখতে পাচ্ছি যে আমার গাড়িতে তেল নেই, ব্লিঙ্ক করছে। তো ভাবলাম যে আজকে একটু তেলটা ভরিয়েই নিই, নয়তো সমস্যা হয়ে যেতে পারে, যখন তখন গাড়ি বন্ধ হয়ে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তবে আমার গাড়ির যা মাইলেজ দেয় তাতে বন্ধ হওয়ার কথা নয়, মোটামুটি 69 মাইলেজ দিচ্ছে, 69 মাইলেজ। এত মাইলেজ কোন গাড়িতে দেয়? তো আমার গাড়ি ব্লিঙ্ক করলেও মোটামুটি 70 কিলোমিটার আরামসে চোখ বন্ধ করে চলে যায়। আমি তো এর আগে একবার ফিল করেছি, এর আগে দেখেও ছিলাম যে এতটা চলে গেছে। যাই হোক, এই মুহূর্তে আমি এখন আছি
ইন্ডিয়ান অয়েলে, মানে যেটা রথতলার কাছে। তো এখান থেকেই আমি বেশিরভাগ টাইমে পেট্রোল ভরি। তো আজকে বেসিক্যালি মানে শুরু থেকেই বাইক নিয়ে ভিডিও করতে করতে বেরোনোর মেন উদ্দেশ্য হচ্ছে আজকে আমার এই DJI Action 4 যে ক্যামেরাটা, ওটা দিয়েই পুরো ভিডিওটা করছি। মানে আপনাদের তো এর কয়েকদিন আগে যে ভিডিওটা দিয়েছিলাম যে র ফুটেজ, তার মধ্যে আমি এই ভিডিও মানে এই ইয়েতে বাইক নিয়ে চালানোর সময় যে কেমন ফুটেজ আসে সেটা আমি দেখাইনি। তো সেই জন্যই ভাবলাম যে আজকে একটা ওরকম ভিডিও করা যাক। তো সেই কারণেই আমি এটা করেছি। তো দেখতেই পাচ্ছেন কেমন কি কোয়ালিটি আসছে না আসছে। আমার মোটামুটি লেগেছে, খুব একটা ভালো বলবো তা নয়, খুব একটা খারাপ বলবো তাও নয়। আর সবচেয়ে বড় কথা, আমার আইফোনের ভিডিও কিন্তু ঢের ভালো আসছিলো এর থেকে, এটা কিন্তু মানতেই হবে। এই আইফোনটা আমি কিন্তু বেচতাম না, বেচলাম একটাই কারণে। প্রথমত হচ্ছে ওর ফাইল ট্রান্সফার, যেটা আমি করতে খুবই সমস্যা হচ্ছিলো। একবার কম্পিউটারে নাও, কম্পিউটার থেকে আবার ট্যাবে নাও, মানে আমি যেহেতু কম্পিউটারে করি না সেই জন্যই আমার ব্যাপারটা আরও সমস্যাজনক লাগছে। আর যখন আমি ধরুন এদিক ওদিক যাচ্ছি বা ঘুরতে যাচ্ছি, কোথাও থাকছি, মানে আমি মামার বাড়িতে যেমন আজকে ছিলাম দুদিন আগে, তো যদি আমি আইফোনটায় করতাম তখন আমার সমস্যা হয়ে যেত। আইফোনে যখন আমি ইয়ে করি, মানে কি বলে ভিডিও এডিট করি, সেই মুহূর্তে কিন্তু ফোনটা প্রচুর পরিমাণে গরম হয়ে যায়। এতটাই গরম হয়ে যেত যে দুটো জামা আরামসে আয়রন করে দেওয়ার মতন আর কি। তো যাই হোক, ভাবলাম যে এত তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার আগে ফোনটা তো আগে থেকেই সেল করে দেওয়া উচিত বলেই আমার মনে হলো। কারণ মাত্র 8 মাস ইউজ করেছি ফোনটা, তাতেই 89% আমার ব্যাটারি চলে এসেছিলো। মানে এতটাই খারাপ অবস্থা হয়ে গেছিলো আমার ফোনটা। সেই জন্য ভাবলাম সেল করার থেকে ভালো আর কোনো উপায় হবে না। তো এই মুহূর্তে আমি এখন আছি আমার কিউট স্টুডেন্টের বাড়িতে। তো তাকে আজকে একটা সুন্দর ফিগার আঁকানোর চেষ্টা করছি। তো ফিগারটা কিন্তু খুব ভালো করেই এঁকেছে, আমি এঁকে দিয়েছি পাশে, দেখতে পাচ্ছেন, আর ও দেখে দেখে এই পাশে আঁকছে। তো আগের তুলনায় কিন্তু অনেকটা বেটার করেছে, হাত পা মুখ ফিগারের স্ট্রাকচার অনেকটা বেটার এসছে। হ্যাঁ, অবশ্যই আমাকে একটু বলে বলে দিতে হচ্ছে, একটু পেন্সিল ধরে দিতে হচ্ছে, এটাই স্বাভাবিক। আমার এই স্টুডেন্টের আর একটা গুণাবলী আছে, কিন্তু মাটির জিনিসপত্র বেশ ভালোই বানায়। এর আগে একটা দেখিয়েছিলাম, আজকেও একটা সুন্দর জিনিস বানিয়েছে। এটা তুমি বানিয়েছো? হ্যাঁ। ভালো হয়েছে কিন্তু, বেশ পুরো নিজে বানিয়েছো? বাহ, দারুণ হয়েছে। আমার আঁকানো মোটামুটি শেষ হয়ে গেছিলো হচ্ছে 12:30টার দিকে। আমি আঁকানো শেষ করে প্রিয়ঙ্করকে নিয়ে গেছিলাম মণিপাল হাসপাতালে, যেটা মুকুন্দপুরে রয়েছে। ব্যাপারটা হচ্ছে ওর কোমরে 5-6 দিন ধরে এমনভাবে ব্যথা লেগে গেছে যে ও কোনোভাবে উঠতেই পারছে না। তো যাই হোক, কোনো রকমভাবে আমি ওকে নিয়ে গেলাম, বাইকে করেই নিয়ে গেছি, বসতে পেরেছে, কোনো অসুবিধা হয়নি। ওর বাইকটা খুব ভালো, এক্সপালস 200, মানে দুর্দান্ত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে খুব ভালো ফ্লেক্সিবল বাইকটা, তো যার জন্য ও আমার সাথে বাইকে যেতে পেরেছে। প্রিয়ঙ্করকে মোটামুটি ডাক্তার দেখানো হলো, তো ডাক্তার বললো ঠিক আছে, কোনো ব্যাপার না, ব্যায়াম ট্যাম করলে ঠিক হয়ে যাবে। যাই হোক, ডাক্তার দেখিয়ে আমি তখন বাড়িতে এলাম 4:30টার সময়। বাড়িতে এসে দেখছি যে অর্পের ভাই আর বোনও একসাথে খেলছে। বললাম দে আমিও একটু খেলি একসাথে। তো যাই হোক, একসাথে খেলছে এখন। সব ভারী শরীর নিয়ে আর খেলা যায়, কতই বা খেলবো। এই যা, ককটা ওপারে চলে গেল আর কি। তো যাই হোক, কী আর করা যাবে, খেলা এখানেই সমাপ্ত হয়ে গেল। আমাদের কক চলে গেছে ওপারে, এ হচ্ছে তার উত্তরদায়ী। আমার ভাইয়ের কক ফেলে দিয়েছে, এবার আমাকে মার খেতে হবে। তার দায় কি তোরা নিবি না তুই নিবি? তার দায় নেবে এই ব্যাট দুটো। আমরা কিছু করিনি, আমরা শুধু খেলেছি। এই ব্যাট দ্বারাই ওপরে গেছে, সেই জন্য ব্যাটটা দায়ী। ব্যাটটাকে ওপরে পাঠিয়ে দেবো কি? পাঠিয়ে দেবো? ব্যাটটাও দিদি। এটা ভাইয়ের ব্যাগ। যাই হোক, আমি যাই, একটু ফ্রেশ ট্রেশ হই, আবার বেরোবো। কি দারুণ। কি হয়েছে? ব্যাপারটা হচ্ছে আমরা দুজন তো কদিন ধরে একসাথে হাঁটতে যাচ্ছিলাম, তো সেই জন্য আমি ফার্স্টে ওদের বাড়িতে যাই। গিয়ে দেখি সে মহারানী তো কেক বানাচ্ছে। কেকটা জাস্ট দেখুন কি সুন্দর, নরম, একদম নরম। দেখ কি সুন্দর নরম। কি স্পঞ্জি হয়েছে, কলা দিয়েছি। ও মাই গড, তুলতুল করছে।
তো কেক খেয়ে আপাতত আমরা বেরিয়েছি হাঁটতে। খুব একটা বেশি হাঁটিনি, অল্পই হেঁটেছি, কারণ এরপরে আমার আবার আঁকাতে যাওয়ার আছে। তো বেশি দূর নয়, আমরা রথতলা থেকে মাত্র এলাচি পর্যন্ত গেলাম, আবার এলাচি থেকে বাড়ি চলে এসেছি। ওখান থেকে আমি আবার যাব আঁকাতে, বড্ড লেটও হয়ে গেছে। মহারানী হঠাৎ হাঁটতে হাঁটতে ইচ্ছা হলো যে একটু চা খাবে, তো সেই জন্য আমরা চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি এই দোকানটায়। এই দোকানটা হচ্ছে, এই রাস্তাটা সোজা গেলে হচ্ছে কামালগাজী, আর এই রাস্তাটা সোজা গেলে হচ্ছে রথতলা। এই যে রথতলা মোড়, তার মাঝখানেই এই দোকানটা হচ্ছে ওল্ড সিটি চায়। আমরা নিয়ে নিয়েছি 2 কাপ স্পেশাল ভাঁড়ের দুধ চা, ঠিক আছে। তো এখানে কিন্তু আরও 3-4 রকমের চা পাওয়া যায়, তার মধ্যে আমরা এইটা নিয়েছি। তো এটা কিন্তু খেতে খুবই ভালো ছিল। তো আরগুলো পরপর এক এক করে ট্রাই করার ইচ্ছা আছে, তবে আজকে করবো না, সেগুলো পরে কোনো একদিন করব। আমি তো বুঝে পাই না হাঁটতে বেরোনোর কী মানে হঠাৎ করে আমাকে দোকান থেকে ডাকছে, দাদা 2টো চিকেন পকোড়া অর্ডার আছে, নিয়ে যান। বললাম কী হলো ব্যাপারটা, কখন যে অর্ডার দিয়ে দিয়েছে আমি খেয়ালই করিনি। যাই হোক, দিয়েছে যখন খেয়ে নেবো আবার কি। আর এই দোকানটায় না একটা নতুন নামের একটা কাবাব দেখলাম, সেটা হচ্ছে পেয়ারে কাবাব। এর আগে যদিও আমি নামটা শুনিনি, তো সেটাই আমি দেখছিলাম। ব্যাপারটা খেতে কিন্তু খুবই ভালো লেগেছে আমার। আমরা দুজন নিলাম দুটো, তো দুটো মাত্র 20 টাকা করে পিস। এত কম দামে কিভাবে দিচ্ছে আমি জানি না, তবে খেতে কিন্তু অসাধারণ ছিল, অসাধারণ। ট্রাই করতে পারেন। তো ব্যাপারটা হচ্ছে, কোনো রকম তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে আমি চলে এসেছি আঁকাতে। 7:30টায় আঁকাতে ঢোকার কথা ছিল, আমি ঢুকেছি 7:35, 5 মিনিট লেট আর কি। আমি বেসিক্যালি কোনো জায়গায় আঁকাতে গেলে খুব একটা লেট করি না, 1 মিনিট ম্যাক্সিমাম লেট হয়, তবে 5 মিনিট লেট হয়ে গেছে আমার। যাই হোক, কোনো ব্যাপার না। তবে ছেলেটি কিন্তু খুব ভালো আঁকা শিখে গেছে আগের তুলনায়। অদ্রিজও কিন্তু শিখে গেছিলো, আমার এর সাথে যে করতো সে কিন্তু এখন আর করছে না, কারণ সে অন্য একটা বাড়িতে শিফট করেছে। তো যদি করে তো আমাকে ফোন করবে বলেছে। যাই হোক, তো সেও খুবই ভালো করতো, এও এখন খুবই ভালো করছে কাজ। আমার তো এখন খুবই ভালো লাগছে এর ফিগার স্ট্রাকচার, কালার কম্বিনেশন, দারুণ দারুণ। এখন আপাতত বাজে প্রায় 9:10। তো আমি এখন আঁকিয়ে টাকিয়ে বেরিয়ে গেছি। এই মুহূর্তে ভিডিওটা চালু করার মেন উদ্দেশ্য হচ্ছে আমার এই DJI Osmo Action 4-এর যে ক্যামেরাটা, সেটা রাত্রেবেলা কেমন ওয়ার্ক করে সেটাই দেখানোর জন্য। আগের দিন তো আমি সেটা দেখাইনি, একদমই বাইকের কোনো ভিডিওই দেখাইনি, সেই জন্য ভাবলাম রাতের ভিডিওটাও এতে অ্যাড করে দিই। তো কেমন হয়েছে সেটা আপনারা বলুন। এটা আপাতত আমি আছি কামালগাজীতে, মোটামুটি লাইট এরিয়া রয়েছে, খুব আলোই রয়েছে। তো তার মধ্যে এরকম একটা ভিডিও কন্ডিশন আসছে, মোটামুটি ভালো, ডিসেন্ট, চলে যাওয়ার মতো। তো আমি এই ভিডিওটা করছি, পুরো ভিডিওটাই করেছি 1080 60 fps-এ। তো নো ডাউট ভালোই এসছে। এর আগের দিন যা যা ভিডিও দেখেছিলেন এগুলো 2K 30 fps-এ ছিল। আমি প্রত্যেক দিনই এক এক করে এক একটা রকমভাবে ট্রাই করার চেষ্টা করছি, 1080 30, 1080 40, 50, 60 এরকমভাবে করছি, বা 2K 30, 40, 60। এরপরে আস্তে আস্তে 4K-তেও ট্রাই করব, কোন ভিডিও কোয়ালিটি কেমন আসছে না আসছে সেইগুলো দেখার জন্যই বেসিক্যালি আমি এই কাজটা করছি। আজকের যে সারা দিনের যা যা ভিডিও দেখলেন পুরোটাই 1080 60 fps-এ করা হয়েছে। তো ঠিক আছে, মোটামুটি এই হচ্ছে আপাতত অন্ধকার, একদম অন্ধকার জায়গায় ভিডিওটা কেমন আসছে জাস্ট দেখুন। মোটামুটি দেখা যাচ্ছে। আমি বলবো আইফোনের যে ক্ল্যারিটিটা ছিল সেটা এখানে কিন্তু নেই, ঠিক আছে। আইফোনে প্রত্যেকটা জিনিস খুব ক্লিয়ার ছিল, এখানে না একটা হেজি ব্যাপার আছে, এখানে অনেকটা নয়েজি ব্যাপার আছে। সেই নয়েজি ব্যাপারটা আমার ভালো লাগছে না। আমি মন থেকে 3-4 দিন ধরে খুবই ডিস্টার্বড এই ক্যামেরাটা নিয়ে। আমি অনেকটা ভেবেচিন্তেই ক্যামেরাটা কিনেছিলাম, অনেক ভিডিও দেখে, অনেক ইউটিউব ঘাঁটাঘাঁটি করে আমি ক্যামেরাটা কিনেছি আমার আইফোনটা সেল করে দিয়ে। আমি জানি না কতটা ঠিক বা কতটা ভুল করেছি। আমার মাঝে মাঝে মনে হয় আমি ঠিক করেছি, আবার মাঝে মাঝে মনে হয় আমি ভুল করেছি। বেশিরভাগটাই মনে হচ্ছে আমি একটু ভুলই করেছি। আবার আইফোনটা যদি থাকতো না, খুবই সমস্যা হচ্ছিল এক্ষেত্রেই, যে ওই ফাইল ট্রান্সফার, ব্যাটারি ব্যাকআপ, এই সব মিলিয়ে একটা প্রবলেমই হচ্ছিল। তো যাই হোক, কার বেশি ভেবে লাভ নেই, বেশি মাথা ঘামিয়েও লাভ নেই। এখন যেটা আছে সেটা নিয়েই তো চলতে হবে। আর একটা ফোন আমাকে কিনতে হবে, সেই ফোনটা এখনও কেনা হয়নি। আপনাদের তো কমেন্টে বলতে বললাম যে কোন ফোনটা কেনা যেতে পারে 15,000 টাকার মধ্যে। আমার বাজেট এটাই, এর থেকে বেশি নয়। তো মোটামুটি কম দামেরই একটা ফোন কিনবো, জাস্ট ফোন কল টল করার জন্য, কাজ চলে যাওয়ার মতন হলেই হবে।
তো এই হচ্ছে আপাতত এলাচি থেকে রথতলা যাওয়ার রাস্তাটা। আমি তো এর আগেও বলেছিলাম এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে, দুদিক থেকে গাছ থাকে, মানে এত সুন্দর লাগে এই পোর্শনটা, মানে দারুণ লাগে আমার। এখনও এই জায়গাটা দিয়ে যাচ্ছি, এই জায়গাটা বেশ একটা ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার থাকে, দারুণ লাগে দারুণ। যাই হোক, এই মুহূর্তে আপাতত আমি একটু চুপ করে যাই, একটুখানি এই জায়গাটা একটু ফিল করি। আমার ফিল করতে এই জায়গাটা দারুণ লাগে। আমি একা কেন ফিল করব, আপনারাও ফিল করুন আমার সাথে, ভালো লাগবে। তো এখন আপাতত আমি একটা গলিতে ঢুকেছি, এই কারণেই যে এখানকার না রাস্তাটা বড্ড এবড়ো খেবড়ো রাস্তা। তো গাড়ি নিয়ে যাচ্ছি, ক্যামেরাটাও লাগানো আছে, বুঝতেই পারছেন যে ক্যামেরাটার স্টেবিলিটি কতটা আছে। মোটামুটি ঠিকঠাকই আছে। এখানে রক স্টেডি বলে একটা অপশান রয়েছে, সেটাকে রক স্টেডি প্লাস করে দিলে অনেকটা বেটার আছে। আমি এটা রক স্টেডি প্লাস করিনি, নর্মাল রক স্টেডি অপশানেই রয়েছে। তো এরকম কন্ডিশন আসছে ভিডিওর, ডিসেন্ট মোটামুটি চলে যাওয়ার মতন। যদি কেউ দৌড়ায় বা সেটা নিয়ে লাফালাফি ঝাপাঝাপি করে, তবে রক স্টেডি প্লাস করে দিলে ভালো আসবে, মানে খুবই ভালো আসবে। এখানে আরও একটা অপশান রয়েছে, সেটা হচ্ছে হরাইজন ব্যালেন্সিং। ওটা 45 ডিগ্রি প্লাস মাইনাস যদি আপনি ক্যামেরাটা ঘোরান না, তাহলে কোনো রকম কোনো প্রবলেম হবে না। এই একটা ফিচার্স আমার খুব ভালো লেগেছে এটা। তো যাই হোক, বাড়ির দিকে যাই, খাওয়া দাওয়া করবো, বড্ড খিদে পেয়েছে। সকাল থেকে তো তেমন কিছু খাওয়া দাওয়া হয়নি। তো বাড়ি যাওয়ার পথে ভাবলাম একটু প্রিয়ঙ্করের দোকান থেকে ঘুরে যাই। দোকান তো খুলেছে আজকে। ব্যাপারটা হচ্ছে ওর শাটার ওঠাতে নামাতে খুবই প্রবলেম হচ্ছে। আমি যখন এখান থেকে হাঁটতে যাই, মানে আঁকাতে যাওয়ার আগে এর দোকানে এসেছিলাম, একটু শাটারটা তুলে দিয়ে তারপর গেছি। আবার এখন এসছি, মোটামুটি এখন দোকান বন্ধ করবে। দোকান বন্ধ হওয়ার সময় হয়ে গেছে, 10টার সময় মোটামুটি দোকান বন্ধ করে। তো সেই কারণেই আমি এলাম, ভাবলাম শাটারটা নামিয়ে দিয়েই যাই, সেই কারণেই মেনলি আসা আর কি। তো এটা হচ্ছে প্রিয়ঙ্করের দোকান। এখানে কিন্তু মানে সমস্ত রকম ওষুধে মোটামুটি 20% মতন ডিসকাউন্ট থাকে, আপনারা কিন্তু চলে আসতে পারেন। তো আজ যেহেতু একাদশী, আজকে তো বাড়িতে রান্না হয় আমাদের বেসিক্যালি সাবুর পোলাও আজকে হয়েছে। এটাকে আমরা শ্যামা চাল বলি, শ্যামা চালের পোলাও আর সাথে আলু ভাজা। তো খেয়ে দেখি কেমন হয়েছে, মোটামুটি ভালোই হয় খেতে, আজকেরটাও নো ডাউট ভালোই হয়েছে। তো খাই দেয়। তো আমার তো প্রত্যেক দিনে রাত্রেবেলা একটু আধটু খিদে পায়, আমি তো বলি। তো আজকেও একই রকমভাবে আমার খিদে পেয়েছিল। বিষয়টা হচ্ছে আমার মনে ছিল না যে আজকে কি খাবো, আর আমার কাছে একটা জিনিস রয়েছে সেটা আমার মনে ছিল না বেসিক্যালি। সেটাই দেখাই, মা আমাকে একটা নিজে হাতে বানানো যে কেকটা দেখালাম, ওই কেকটা দিয়েছে, সেটাই এখন খাবো। দেখাই কেকটা, জাস্ট সফট হয়েছে না কেকটা, কি বলবো, দেখাচ্ছে এই যে। দেখুন কেকটা নরম, ঠিক খেয়ে দেখি কেমন হয়েছে। তখন একটুখানি খেয়েছিলাম, একদম নরম চকলেট কেক। দারুণ দারুণ। তো যাই হোক, বাড়িতে এলাম, খাওয়া দাওয়া করলাম। তো আজকে সারাদিনটা কেমন গেল মোটামুটি দেখতেই পেলেন। আর যাই হোক, আজকের বিষয় আপাতত এখানেই শেষ। গুড নাইট, টাটা, বাই বাই। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। তো টাটা। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা কিন্তু ভিডিওটা দেখা শুরু করছেন, আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, কিন্তু ভিডিওটা শেষ করছেন না। কাইন্ডলি ভিডিওটা পুরোটা দেখুন, একটু সাপোর্ট করুন। কি হয়েছে, একটু সাপোর্ট করলে কি হয়, দেখুন পুরোটা ভিডিওটা, ভালো লাগবে, আমি আশা করছি ভালো লাগবে। তো যাই হোক, টাটা। আপনাদের আশীর্বাদে একটা ভালো জিনিস পূর্ণ হয়েছে, সেটা আমি কালকে ভিডিওতে দেখাবো। তো যাই হোক, আজকে যাই, টাটা।